সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমরা এখন পড়ব আজকে রেজোনেন্স এবং সেখানে আমাদের সক্রিয়কারীমূলক এবং নিষ্ক্রিয়কারীমূলক সম্পর্কে আলোচনা হবে এবং তারা কিভাবে বেঞ্জিন চক্রের ভিতরে ইলেকট্রন দিয়ে সক্রিয়তা বাড়ায় বা কমায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি, রেজোনেন্স মানে কি, যে ইলেকট্রনের স্থানান্তরণ বা ঘূর্ণন। তাহলে কোনো একটি যৌগে যখন তার ভিতরে ইলেকট্রনগুলো স্থির না থেকে সমগ্র চক্রের ভিতরে বা যৌগের ভিতরে ঘুরতে পারে, সেটা হলো কি রেজোনেন্স। তো রেজোনেন্স যত বেশি হবে সেই যৌগের নাকি তত সুস্থিতি বা স্ট্যাবিলিটি তত বেশি হবে। তো স্বাভাবিক অ্যালিফেটিক যৌগগুলো অপেক্ষা অ্যারোমেটিক যৌগগুলো কেন অধিক সুস্থিত? কারণ প্রত্যেকটি অ্যারোমেটিক যৌগে ইলেকট্রনের ঘূর্ণন বা রেজোনেন্স ঘটে। তো যত রেজোনেন্স ঘটবে তত সেই যৌগেতে সুস্থিতি বা স্থায়িত্ব বেশি হবে। এই রেজোনেন্সের মাধ্যমে একটি অ্যারোমেটিক যৌগেতে কোনো মূলক যুক্ত থাকলে সেই মূলকের কারণে অনেক সময় ওই যৌগের সক্রিয়তা বাড়তেও পারে আবার কমতেও পারে। তাহলে সক্রিয়তা বৃদ্ধি করবে না হ্রাস করবে তার উপর ভিত্তি করে আমাদের মূলকগুলো, আবার কিছু কিছু মূলক যেগুলো সেগুলো দুই প্রকার। একটা বলবো আমরা সক্রিয়কারীমূলক, সক্রিয়কারীমূলক, আর একটা বলবো আমরা নিষ্ক্রিয়কারীমূলক। তো সক্রিয়কারীমূলক কোনগুলো? যেমন আমাদের বলতে পারি যে অ্যালকাইল বা হাইড্রক্সিল বা এই যে হ্যালোজেন গ্রুপ বা অ্যালকক্সাইড যেটা বলবো আমরা, বা এগুলো সব কি সক্রিয়কারী মূলক। এবার দেখবো আমরা নিষ্ক্রিয়কারী মূলক। তো নিষ্ক্রিয়কারী মূলক যেমন নাইট্রো, তারপর হতে পারে সালফোনিক অ্যাসিড মূলক, জৈব অ্যাসিড বা কার্বক্সিল মূলক, তারপরে অ্যালডিহাইড মূলক ইত্যাদি। তো কীভাবে আমরা সংক্ষেপে কীভাবে বুঝবো যে এটা আসলে সক্রিয়কারী না নিষ্ক্রিয়কারী মূলক? আমরা সাধারণত একটু টেকনিক করতে পারি যে যাদের গাঠনিক সংকেত করলে এক বন্ধন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? এক বন্ধন, সিঙ্গেল বন্ড, তারা হবে কি সক্রিয়কারী মূলক। আর যাদের মধ্যে কোনো ডাবল বন্ড থাকবে, মানে পাই বন্ড উপস্থিত থাকবে, তারা হবে কি নিষ্ক্রিয়কারী মূলক। তো আমরা প্রথমে পড়ব সক্রিয়কারী মূলক কীভাবে এরা বেঞ্জিন চক্রকে ইলেকট্রন দিয়ে বেঞ্জিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেমন দেখো বেঞ্জিন চক্রে মনে করো দিয়েছে একটি OH মূলক, হাইড্রক্সিল মূলক। আমাদের দুটি মুক্তজোড় আছে। তো এটা কিভাবে সক্রিয়তা বাড়ায় আমরা একটু দেখব। প্রথমে আমরা এরকম চক্রগুলো এঁকে নিলাম। এখন দেখো তো, আমি একটু রেড কালার তোমাদের দিয়ে দেখাচ্ছি। সেটা হলো যে এই যে এই ইলেকট্রন যদি বেঞ্জিন চক্রের ভিতরের দিকে চলে আসে এই কার্বন এবং অক্সিজেনের মাঝখানে, তখন এই বন্ধন যে ইলেকট্রন এখানে থাকতে পারবে না। তখন বললে কি হবে? এটা চলে যাবে এই জায়গাতে। এই জায়গায় গিয়ে এখানে কি হবে? নেগেটিভ চার্জ হবে। আর এখানে আমি রেড না ব্ল্যাক দিলাম, নেগেটিভ হবে। এখানে ডাবল বন্ড সৃষ্টি হয়ে যাবে, এখানে OH হয়ে যাবে, আর এখানে মুক্তজোড় যা ছিল তাই। কিন্তু এই ইলেকট্রন এখানে ভিতরের থেকে এখানে আসার জন্য এখানে প্লাস হবে, এখানে মাইনাস হলো, এগুলো যা ছিল তাই। পরের ধাপে কী বলাতে হবে? এখান থেকে চলে আসবে এই দুই কার্বনের মাঝখানে, তখন এই ইলেকট্রনগুলো উঠবে এই কার্বনের মাথায়। তার মানে আমি বলবো এখানে ডাবল বন্ড সৃষ্টি হলো, এখানে এসে নেগেটিভ চার্জ হলো, এগুলো যা ছিল তাই। পরের ধাপে বলতে কী হবে? এই ইলেকট্রনটা আবার চলে যাবে এই জায়গায়, তখন এই ইলেকট্রনগুলো আসবে এখানে। তাহলে এখানে এসে একটা বন্ড সৃষ্টি হয়ে গেল, বন্ধন, এখানে নেগেটিভ হলো, এগুলো যা ছিল তাই। অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ দেখো, শেষ ধাপ বলা হচ্ছে কি, এই ইলেকট্রন চলে যাবে এই কার্বনের কাছে, এটা আবার আগের অবস্থায় গিয়ে কি হলো? জাস্ট আগের যৌগটি পেলাম। তাহলে চেঞ্জটা কি? চেঞ্জটা হলো যে আমার দেখো যেখানে যেখানে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ডের স্থান কি হয়েছে? চেঞ্জ হয়েছে। এবং বলতো কোন কোন জায়গায় ইলেকট্রন ঘনত্ব আমাদের বৃদ্ধি পেয়েছে, মানে বেঞ্জিন চক্রের ভিতরে ইলেকট্রন দেওয়ার জন্য কোন কোন জায়গায় বৃদ্ধি পেল আমরা বলবো সংক্ষেপে। দেখো তো, এই যে যদি হয় এই যে মূলক, তাহলে আসলে এই মূলক উপস্থিত থাকলে বেঞ্জিন চক্রের অর্থ অবস্থানে এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। এই জন্যে তো এই মূলকগুলো একদিকে বেঞ্জিন চক্রের ভিতরে ইলেকট্রন দিচ্ছে, তাই বেঞ্জিন চক্রের ভিতরে ইলেকট্রন বেড়ে গিয়ে
সক্রিয়তা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই জন্য এরা সক্রিয়কারীমূলক। অপরদিকে এদের নাম অর্থ প্যারা নির্দেশক। কেন বলতো? কারণ এরা ইলেকট্রন দিয়ে কোন কোন জায়গায় ঘনত্ব বাড়াচ্ছে, অর্থতে এবং প্যারাতে। এই জন্য এদের অপর নাম কি, অর্থ প্যারা নির্দেশক। তো এদের দ্বারা যেগুলো বিক্রিয়া হবে সেগুলো হবে কি, অর্থতে এবং প্যারাতে প্রোডাক্ট তৈরি করবে। আমরা আরেকটা এক্সাম্পল দিই, সেটা টলুইনের ক্ষেত্রে পরীক্ষাতে আসে। দেখো তো টলুইন মানে আমাদের বলবো CH3। তো এটাকে যদি আমরা একটু ভেঙে দেখাই তাহলে বলবো কি বলতো, কার্বনের 3 দিকে 3টা আছে হাইড্রোজেন। তো এটা আমি একটু এখন দেখো তো এখানে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন নেই, তাহলে এটা কিভাবে বেঞ্জিন চক্রকে ইলেকট্রন দেবে? এখানে বলা হয় হাইপার কনজুগেশন, অর্থাৎ এই যে কনজুগেশন, এখান থেকে বন্ধন জোড় ইলেকট্রন চলে আসবে এই 2 কার্বনের মাঝখানে। তখন এই ইলেকট্রনগুলো আবার আগের মতোই অর্থ অবস্থান। তার মানে কি হলো, এখানে নেগেটিভ হয়ে গেল, এখানে ডাবল বন্ড, একটা বন্ড ছিল আর ইলেকট্রনটি এখানে এসে বন্ড সৃষ্টি হয়ে গেল। এখানে দেখো এই হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন নেই, এখানে হবে প্লাস, এখানে বন্ধন কিন্তু মাঝখানে কিছু নেই, ফাঁকা একদম, যা ছিল তাই। এবার সেকেন্ড স্টেপ কি বলতো, এটা আসবে এই জায়গায়, এই ইলেকট্রনগুলো উঠবে এখানে। তাহলে আমার এখানে ঘটনা কী ঘটছে, এই নেগেটিভ যা ছিল তাই। আচ্ছা, এখানে যে ইলেকট্রনটা যে আমাদের ঘুরছে সেটা কোন ইলেকট্রন, সিগমা না পাই? পাই ইলেকট্রন, কারণ পাইটা দুর্বল প্রকৃতির ইলেকট্রন, দুর্বলভাবে আকর্ষণ দ্বারা যুক্ত থাকে। এবার কি বলতো, এটা এখানে যাবে, এটা আগের জায়গায় যাবে। তাহলে আমার কি হচ্ছে, এখানে বন্ড, এখানে নেগেটিভ, এগুলো যা ছিল তাই লিখব। এইচটা কিন্তু প্লাস, এইচের উপর প্লাস। সর্বশেষ কি বলতো, এটা আসবে এই জায়গায়, এটা যাবে আবার আগের জায়গায়। তাহলে আমার দেখো আগের মতোই সেম কাহিনী চলে আসলো, শুধু দ্বিবন্ধনের স্থানটা চেঞ্জ। এবং কোন কোন জায়গায় ঘনত্ব বেড়েছে বলতো, ওই অর্থতে আর প্যারাতে। এই জন্যে এটা একদিকে অর্থ প্যারা নির্দেশক, এইটা একদিকে সক্রিয়কারী মূলক। এবার দেখো নিষ্ক্রিয়কারী মূলক কেমন হবে। তো নিষ্ক্রিয়কারী মূলকে বলা হচ্ছে, আমরা একটা এক্সাম্পল দিতে পারি নাইট্রোবেনজিন, যেটা পরীক্ষাতে বারে বারে আসে। তো এটাকে আমরা একটু ছবি আঁকে নিই, প্রথমে চক্রগুলো এঁকে নিই। এটার গাঠনিক সংকেত করলে দেখো আমরা লিখতে পারি এরকম মাইনাস প্লাস। কেন দিলাম বলো তো, কারণ নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন ইলেকট্রন নেগেটিভিটি বেশি, এই জন্য পাই ইলেকট্রন আগেতেই নিয়ে নেয়, তাই নেগেটিভ এবং পজিটিভ। এবার আমার বেঞ্জিন চক্রের ভিতরে কিন্তু এরকম আছে। এবার কি হবে, আরেকটা অক্সিজেন সে ইলেকট্রন টানবে নিজের দিকে, তখন এই নাইট্রোজেনটা আরও প্লাস চার্জ হয়ে যাবে। আরও প্লাস চার্জ হওয়ার জন্য সে বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে। টানলে তখন এখানে ডাবল বন্ড সৃষ্টি হবে, এখানে প্লাস হয়ে গেল, আর এখানে অবশ্যই মাইনাস হবে, এটা মাইনাস হবে, আর এইটার জন্য এইটা আসলো, কিন্তু এই প্লাস তো রয়ে গেছে, তাই না? তো এখন তাহলে পরবর্তী স্টেপ দেখো তো কী হবে। পরবর্তী স্টেপ হবে এই প্লাসের জন্য ইলেকট্রন আসবে এখানে। তাহলে আমার এখানে বন্ড সৃষ্টি হলো, এখানে হবে প্লাস, এগুলো যা ছিল সেম তাই থাকবে। এবার দেখো পরের স্টেপ কি, এই প্লাসের জন্য এই পাই ইলেকট্রন চলে আসবে এখানে। তার মানে আমার এখানে বন্ধন সৃষ্টি হয়ে গেল, আর ইলেকট্রন আসার জন্য এখানে প্লাস হয়ে গেল, এগুলো যা ছিল তাই। অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ ফলো হিয়ার। তো এই প্লাসের জন্য ইলেকট্রন চলে আসলো এখানে, তখন এখানে আরও প্লাস বেড়ে গেল, তখন ইলেকট্রনটা আবার আগের জায়গায় গিয়ে আমার আগের দেখো যৌগ পেয়ে গেলাম, একদম ফ্রেশ আগের যৌগ পেয়ে গেলাম। এখানে আমার চেঞ্জটা কি বলতো, এই ইলেকট্রনের জন্য এই ইলেকট্রন কিন্তু আর প্লাস নষ্ট হয় না, তাহলে সেম টু সেম। তাহলে বলতো কোন কোন জায়গায় আমার ঘনত্ব কমে গেছে, অর্থতে, প্যারাতে, অর্থ। দ্যাট মিনস আমি বলতে পারি অর্থ আর প্যারা অবস্থানে কী হয়েছে, প্লাস। তো বেঞ্জিন চক্রের ভিতর থেকে ইলেকট্রন সে টেনে নিচ্ছে, মাইনাস আই ফলাফল নেওয়ার জন্য কি হচ্ছে, তার ভিতর ইলেকট্রন কমে গেছে, এই জন্য এটা নিষ্ক্রিয় করে দিচ্ছে, নিষ্ক্রিয়কারীমূলক। অপরদিকে বেঞ্জিন চক্র থেকে
ইলেকট্রন টেনে নেওয়ার জন্য, অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন কমে যাওয়ার জন্য আমার মেটা অবস্থানের তুলনামূলকভাবে বেশি ইলেকট্রন আছে। তাই এই রকম যৌগের সঙ্গে যদি কোনো বিক্রিয়া ঘটে, প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা অবশ্যই মেটা অবস্থানে ঘটবে। এই জন্য এই মূলকগুলো অপর নাম কি? মেটা নির্দেশক। তাই একদিকে নিষ্ক্রিয়কারী মূলক যারা, তারা মেটা নির্দেশক। তো মোটামুটি আমাদের এই ছিল সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী মূলকগুলো এবং তাদের রেজোনেন্স, কীভাবে তারা বেঞ্জিন চক্রের ভিতরে ইলেকট্রন দিচ্ছে বা টেনে নিচ্ছে। সবাইকে ধন্যবাদ।